নমস্কার এবং বেসিক্স অফ ডেটা ম্যানেজমেন্ট কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন শেষ এবং চূড়ান্ত মডিউলে আছি, যা হলো মডিউল 5, গুগল শিট এবং ডেটা বিশ্লেষণ। এখন শুরু করা যাক। আপনি হয়তো আগে থেকে গুগল শিট নিয়ে অনেক কাজ করেছেন। আপনি যদি গুগল ফর্মগুলি ব্যবহার করেন, আপনি সর্বদাই একটি গুগল শিট হিসেবে ফর্ম থেকে আপনার রেসপন্সগুলি এক্সপোর্ট করেন। আরেকটি সহজ উপায় অবশ্যই একটি নতুন শিট তৈরি না করা, শুধুমাত্র আপনার গুগল ড্রাইভে একটি এক্সেল শিট আপলোড করুন এবং তারপর সেটা খুলুন, তাহলে সেটা গুগল শিট হয়ে যায়। আমি এই ডেমো শিটটি আপলোড করেছি এখানে। এবার আমি ডেমো শিটটি খুলব। আপনি যদি মনে করে দেখেন, আমরা ইতিমধ্যেই মডিউল 1 এবং 2তে ডেটা নিয়ে কাজ করেছি। মডিউল 1 এবং 2তে আমরা মাইক্রোসফট এক্সেল করেছি। গুগল শিট 99% মাইক্রোসফট এক্সেলের মতোই, শুধু কয়েকটি ভিন্ন ফিচার্স বা বৈশিষ্ট্য আছে। তাদের মধ্যে কিছু এক্সট্রা ফিচার্স আছে এবং কিছু একই বৈশিষ্ট্য সামান্য ভিন্ন ইমপ্লিমেন্টেশনে আছে। এই মডিউলে আমরা গুগল শিটের সেই ভিন্ন বা এক্সট্রা ফিচার্সগুলিতে ফোকাস করব। গুগল শিটের 1 নম্বর এক্সট্রা বৈশিষ্ট্য বা ফিচার হলো এটি গুগল ড্রাইভে চলে, তাই এটি ইন্টারনেটে চলে এবং ইন্টারনেটের কারণে একই সময় একাধিক ব্যক্তি একই ফাইলে কাজ করতে পারেন। মাইক্রোসফট এক্সেলে একটি ফাইল শুধুমাত্র একটি কম্পিউটারে সংরক্ষণ করা হয়, তাই শুধুমাত্র একজন ব্যক্তি সেই কম্পিউটার যে পরিচালনা করছেন সেই ফাইলটি ব্যবহার করতে পারেন। গুগল শিটে আপনি সব সময় ফাইল শেয়ার করতে পারেন এবং একই শিটে একাধিক লোক কাজ করতে পারে একই সময় বা বিভিন্ন সময়। এটি হলো 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য এবং আমরা পরে এটিতে ফিরে আসব। প্রথমে গুগল শিট পেজে আমরা কি দেখতে পাচ্ছি তার মূল বিষয়গুলি দিয়ে আমরা শুরু করি। ওপরে গুগল ফর্মগুলির মতো আপনার কাছে ফাইলের নাম রয়েছে। আপনি সর্বদা এখানে ফাইলের নাম সেট করতে পারেন। আপনি এটা বুকমার্কও করে রাখতে পারেন বা আপনি ফাইলটিকে গুগল ড্রাইভে একটি ভিন্ন ফোল্ডারে সরাতে পারেন এবং গুগল ফর্মগুলির মতোই এটা অটোমেটিক্যালি সেভ হয়। আপনার করা যে কোনো পরিবর্তন অটোমেটিক্যালি গুগল ফর্মগুলিতে সেভ হয়। এক্সেলের ফাইল মেনুর নিচে একটি সেভ বাটন রয়েছে। এখানে কোনো সেভ বাটন নেই, পরিবর্তে যা আছে সেটা হলো ডাউনলোড বাটন। যে কোনো গুগল শিট ডকুমেন্টের জন্য আপনি এটিকে একটি এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন এবং তারপর মাইক্রোসফট এক্সেলেও খুলতে পারেন, অথবা আপনি এটিকে একটি CSV ফাইল হিসেবেও ডাউনলোড করতে পারেন, যা মাইক্রোসফট এক্সেলেও খোলা যায়। তাই আপনার কাছে ডাউনলোডের অপশন আছে কিন্তু কোনো সেভ বাটন নেই, কারণ সব কিছুই অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এখন আমাদের এখানে অন্য কোনো নতুন অপশন আছে? বেসিক ফরম্যাটিং মূলত একই। আমরা যদি এই টেবিলটির সাথে কিছু বেসিক ফরম্যাটিং করতে চাই তাহলে দেখা যাক। প্রথম জিনিস, আসুন টেবিলটি একটু বড় করার চেষ্টা করি। এক্সেলে আপনার নিচের ডান দিকে জুম অপশন আছে। গুগল শিটে আপনার কাছে এটি এখানে রয়েছে, আপনি দেখুন এটি জুম ড্রপডাউন। বর্তমানে এটি 100% রয়েছে। এটিকে একটি বড় করা যাক, 125%। এবার ভালো দেখাচ্ছে। এখন আমি এই হেডার রোটি একটি অন্য রং দিতে চাই, যাতে এটি একটি হেডারের মতো দেখতে লাগে। তাই আমি যা করব তা হলো আমি এই সম্পূর্ণ রোটি সিলেক্ট করব এবং আমি প্রথম যা করব তা হলো আমি এটাকে বোল্ড করব। তারপর আমি এটিকে হলুদ রঙের ব্যাকগ্রাউন্ড দেব। তারপর এই মোর অপশন থেকে আমি টেক্সট অ্যালাইনমেন্টকে সেন্টার অ্যালাইন করার জন্য সিলেক্ট করব এবং তারপর এটি হলো ওয়ার্ড র্যাপ, যাকে বলা হয় টেক্সট র্যাপিং, এবং আমি এটা সিলেক্ট করব। আপনি দেখুন টেক্সট র্যাপিংয়ের মতো এখানেও আছে। এখন বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এই বক্সটি এত বড় এবং টেক্সটটি বক্সের নিচে অবধি যাচ্ছে। যদি আমি এটি মাঝখানে করতে চাই, আমার এখানে ভার্টিক্যাল অ্যালাইন অপশন আছে। আমি এটি মিডল অ্যালাইনে সেট করব এবং এই রোতে সমস্ত কলম মিডল অ্যালাইনে সেট করা আছে। বর্তমানে আপনি কিছু কলমের আবার ভিন্ন প্রস্থ দেখতে পাচ্ছেন। যদি আমি সেগুলিকে এক্সেলের মতো স্ট্যান্ডার্ডাইজড করতে চাই, আমি এখানে ক্লিক করে সমস্ত কলম এবং সমস্ত রো সিলেক্ট করব। তারপর প্রথম কলমে যে প্রস্থ সেটা করা আছে তা অন্য সব কলমে সেট করব এবং সব কলম একই প্রস্থের হবে। কিন্তু আমি যদি চাই প্রতিটি কলমের টেক্সট অনুযায়ী প্রস্থ সেট করতে পারি, তাহলে আমাকে যা করতে হবে তা হলো এখানে প্রেস করে সমস্ত কলম এবং রো সিলেক্ট করতে হবে। আমি এটিতে ডাবল ক্লিক করব এবং আপনি দেখতে পাবেন ম্যানেজমেন্ট কলমটি বেশি ওয়াইড, কারণ এতে টেক্সট বড়, যেখানে স্কুল কলমে ছোট টেক্সট রয়েছে এবং এইভাবে প্রতিটি কলমের প্রস্থ সেই অনুযায়ী অ্যাডজাস্ট করা হয়েছে।
সুতরাং এটি মাইক্রোসফট এক্সেলের মতোই। এখানে কোনো পার্থক্য নেই। আপনি যদি ফন্ট পরিবর্তন করতে চান, অবশ্যই আপনি যে কোনো স্টাইল নির্বাচন করতে পারেন। আপনি এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারেন। আপনি এখান থেকে ফন্টের আকার পরিবর্তন করতে পারেন। বাকি সব একই। এখন আমি এই টেবিলের বর্ডার যোগ করতে চাই। এটি হলো টেবিল বর্ডার বাটন। কীভাবে আমি এটা করতে পারি? এখানে প্রথম এই 10টি রোয়ের বর্ডার যোগ করা যাক। আমি শুধু একটি ফুল বর্ডার যোগ করব এবং আপনি দেখতে পাচ্ছেন যে রঙটি এখানে লাল। আমি রং পরিবর্তন করতে পারি। ধরুন আমি এটি এই মেরুন রঙের করতে চাই। আমি এখানে এইভাবে বর্ডার অ্যাড করলাম। এখনও অবধি সব কিছুই এক্সেল যেভাবে কাজ করে সেভাবেই এখানেও আছে। তাহলে আসুন দেখার চেষ্টা করি গুগল শিটের কী নতুন বৈশিষ্ট্য আছে। ডেটা ভ্যালিডেশন করা যাক। আমরা মাইক্রোসফট এক্সেলে 1 এবং 2 মডিউলে এটিকে কভার করেছি। আমি ইতিমধ্যে এখানে এই দুটি কলামে ডেটা ভ্যালিডেশন করেছি। ডেটা এন্টার করার সময় আমার কাছে কিছু ড্রপ ডাউন মেনু আছে, যেখান থেকে আমি অপশনগুলি সিলেক্ট করতে পারি। আমি অন্য কোনো অপশন এন্টার করতে পারবো না। যদি আমি অন্য কিছু টাইপ করার চেষ্টাও করি, আমাকে এটা এরর দেখাবে। প্লিজ এন্টার ওয়ান অফ দ্য ফলোয়িং ভ্যালুজ কালিম্পং, কারণ এটাই একমাত্র অপশন যা আমি এখানে সেট করেছি। কিন্তু ব্লকের ক্ষেত্রে আমার এখানে একাধিক অপশন রয়েছে। দেখা যাক, এটা সিলেক্ট করা যাক। এখানে আমি এটা এন্টার করতে পারি। এই কলমটি এখানে আমি বড় করি। আমি আবার এটি সিলেক্ট করতে পারি, অথবা আমি এটিও সিলেক্ট করতে পারি। তাই এটা একই ডেটা ভ্যালিডেশন যেটা আমরা আগেও দেখেছি। এখন যদি আমি এই টেবিলের অন্যান্য কলমে ডেটা ভ্যালিডেশন অ্যাড করতে চাই, তাহলে আমি কিভাবে করব? ধরা যাক আমি এই সমস্ত কলামে সেম ডেটা ভ্যালিডেশন অ্যাড করতে চাই। আমি এই সেল সিলেক্ট করব, তারপর আমি এই ডেটা মেনুতে যাব এবং এতে আমি ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। এখন এটি ডেটা ভ্যালিডেশন রুলস খুলবে। এটি শিটে প্রয়োগ করা সমস্ত নিয়ম দেখাচ্ছে। আপনি দেখুন, এটি ইতিমধ্যেই আমাকে দেখাচ্ছে যে B2 থেকে B10 এবং C2 থেকে C10 পর্যন্ত আমরা ইতিমধ্যেই দুটি নিয়ম রেখেছি এবং আমি একটি নতুন যোগ করতে চাই। আমি সেলগুলি সিলেক্ট করছি। এবার আমি অ্যাড রুলে ক্লিক করব এবং এটি অটোমেটিক্যালি বর্তমান ডেটা শনাক্ত করে, যা গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এডুকেশন। এটি অটোমেটিক্যালি এটি শনাক্ত করে আমাদেরকে একটি ড্রপডাউন ক্রাইটেরিয়া এবং অপশন দেখাচ্ছে। যদি আমি এখানে অন্য একটি আইটেম যোগ করতে চাই, ধরে নিন মাদ্রাসা বোর্ড, আমি এটি এখানে তাও করতে পারি এবং আমি প্রতিটির জন্য একটি করে রং সেট করতে পারি। তাহলে ডিপার্টমেন্ট অফ এডুকেশন গাঢ় নীল দিতে পারি, গভর্নমেন্ট স্পন্সার্ড সবুজ এবং মাদ্রাসা বোর্ড খয়েরি হতে পারে। আমি ডান ক্লিক করব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে রঙগুলি এখানে প্রদর্শিত হয়েছে, এমনকি এক্সিস্টিং সেলগুলি সমস্ত রং পেয়েছে। তাই আমি যে কোনো অপশন সিলেক্ট করি, রং অটোমেটিক্যালি প্রয়োগ হয়ে যাবে, যাতে ডেটা আলাদা করা খুব সহজ হয়ে যায়। আপনি সহজভাবেই বলতে পারেন যে সমস্ত নীলগুলি ডিপার্টমেন্ট অফ এডুকেশন। এইভাবে যদি আমি এতে ডেটা ভ্যালিডেশন অ্যাড করতে চাই, তবে আমি কেবল সেলগুলি সিলেক্ট করব এবং অ্যাড রুলে ক্লিক করব। এটি শনাক্ত করেছে যে ইতিমধ্যে 4টি ক্লাস 5, 8, 10 এবং 12 এটি সেগুলিকে বিকল্প হিসেবে অ্যাড করেছে এবং আমি ডান ক্লিক করব। এটা একটু বড় করব। হ্যাঁ, লোয়েস্ট ক্লাসের ক্ষেত্রেও একই। আমি এটি সিলেক্ট করব, হেডার রো নয়, শুধু বডি সিলেক্ট করব, তারপর অ্যাড রুলে ক্লিক করব। এটা ক্লাস 1, 6 এবং প্রাক প্রাথমিক শনাক্ত করেছে, কিন্তু আমি এখানে ক্লাস 9ও অ্যাড করতে চাই, তাই আমি ম্যানুয়ালি ক্লাস 9 অ্যাড করব এবং ডান ক্লিক করব। এখনও পর্যন্ত আমরা শুধুমাত্র ড্রপ ডাউন ডেটা ভ্যালিডেশন দেখেছি। এখন যদি আমার টেক্সট ইনপুট বা নাম্বার ইনপুট ডেটা ভ্যালিডেশন প্রয়োজন হয়, উদাহরণস্বরূপ বয়েজ এনরোলমেন্ট এবং গার্লস এনরোলমেন্ট এই দুটিতে আমি অ্যাড রুলে ক্লিক করব এবং ডিফল্টভাবে এটি ড্রপ ডাউন দেখাচ্ছে। তবে আমার যা দরকার তা হলো টেক্সট বা সংখ্যা, যাতে সংখ্যাটি এর চেয়ে বেশি হবে বা ইকুয়াল টু 0 হবে, যাতে কেউ নেগেটিভ সংখ্যা ইনপুট না করতে পারে এবং আমি একটি রেঞ্জ সেট করতে পারি। রেঞ্জটি 0 থেকে 100-র মধ্যে হতে হবে, তাই আপনার 100টির বেশি ছেলে বা 0-এর চেয়ে কম ছেলে বা মেয়ে থাকতে পারে না। তারপর আপনার কাছে বিকল্প রয়েছে, যদি কেউ ইনভ্যালিড ইনপুট এন্টার করে তবে কি করবেন। ইনভ্যালিড ইনপুটের জন্য আপনি হয় শুধু একটি সতর্কতা দেখাতে পারেন এবং বলতে পারেন যে এটি ইনভ্যালিড, অনুগ্রহ করে আপনার ইনপুট চেক করুন, অথবা আপনি ইনপুটটিকে সম্পূর্ণ রিজেক্ট করতে পারেন। হয় সেল ফাঁকা রাখতে হবে বা রেঞ্জটি পূরণ করতে হবে, ডেটা ভ্যালিডেশনের নিয়মটি পূর্ণ করতে হবে এবং আপনার কাছে এই অপশনও আছে যে নির্বাচিত সেটের জন্য হেল্প টেক্সট দেখানো। এখন ডিফল্টভাবে হেল্প টেক্সট হলো 0 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা এন্টার করুন। কি হয় দেখি। আমি ওকে ক্লিক করব। যখন আমি এটিতে ক্লিক করি এবং আমি এখানে কিছু টাইপ করার চেষ্টা করি, আপনি এই এররটি দেখতে পাবেন এবং যখন আমি এখানে যাব, এটি দেখায় যে ইনপুট অবশ্যই 0 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা হতে হবে। এটি আমাকে এইভাবে সাহায্য করছে। আমি শুধু এই
অ্যাডভান্সড অপশনে ক্লিক করব এবং আমি ইম্পোর্টটি রিজেক্ট করব। দেখা যাক যদি আমি এটি বড় সংখ্যা টাইপ করার চেষ্টা করি তাহলে কি হয়। একটা সমস্যা আছে, 0 এবং 100-র মধ্যে একটি সংখ্যা লিখুন। এটি সেই হেল্প টেক্সট যা আমরা এন্টার করেছি। খুব সহজে এটা হয়ে গেল। আর একটা নতুন ফিচার যেটা গুগল শিটের আছে কিন্তু মাইক্রোসফট এক্সেলে পাওয়া যায় না, তা হলো টিক বক্স। আপনাদের দেখাই টিক বক্স কী হয়। আমি এই সব সিলেক্ট করব এবং এখানে ইনসার্ট টিক বক্স করব এবং এটি অটোমেটিক্যালি এটিতে একটি ডেটা ভ্যালিডেশন নিয়ম যোগ করে দিল। আপনাদের এবার দেখাই, আমাকে এটি ক্লিয়ার করতে দিন যাতে আমি ডেটা ভ্যালিডেশন খুলতে পারি। বর্তমানে সেলগুলিতে কোনো ডেটা ভ্যালিডেশন সেট করা নেই, K2 থেকে K10, কিন্তু যে মুহূর্তে আমি এইগুলো নির্বাচন করে টিক বক্স ইনসার্ট করব, আমি যদি ডেটা ভ্যালিডেশন খুলি আপনি দেখতে পাবেন এটি অটোমেটিক্যালি একটি ডেটা ভ্যালিডেশন নিয়ম যুক্ত করেছে এবং নিয়মটি হলো যে এই ঘরে ইনপুটটি একটি টিক বক্স হতে হবে। একটি টিক বক্স হয়ে টিক হবে বা হবে না, হতে পারে আপনি আরও কিছু করতে পারবেন না। আপনি যদি নাম্বার টাইপ করেন টিক বক্স চলে যাবে। এটি তাৎক্ষণিক এরর দেখাবে, এটি ভ্যালিডেশন নিয়ম লঙ্ঘন করে, তাই আমাকে এটিকে ক্লিয়ার করতে হবে, আনডু করতে হবে এবং শুধু টিক বক্সটি রাখতে হবে। টিক বক্সটি খুবই সহায়ক কারণ এটা দেখে খুব সহজেই পড়া যায়। আপনি এটিকে চেকবক্স এবং খালি চেকবক্স খুব সহজেই দেখে বুঝতে পারবেন এবং আপনার অন্য অপশানটি হলো হ্যাঁ না বা ইয়েস অর নো। ইয়েসটা ক্যাপিটালে লিখতে পারেন বা এরম বা এরম, না হতে পারে এরম বা এরম। তাই সাধারণত এগুলো বোঝা অত সহজ নয়। যেখানে এটা চেকবক্স, এটিকে দেখেই আলাদা করা যায়, খুব সহজেই ডেটা বিশ্লেষণ করা যায়। প্রতিটি চেকবক্স আইটেম ট্রু হিসেবে সেভ হয় এবং প্রতিটি খালি আইটেম ফলস হিসেবে সেভ হয়। তাই একটি টিক বক্স গুগল শিটে খুবই সহায়ক। আপনি যখন সমীক্ষার ডেটা এন্ট্রি করছেন বা কাউকে দিয়ে সার্ভে ডেটা এন্ট্রি করাচ্ছেন গুগল শিটে, তখন আপনি এটি ব্যবহার করতে পারেন। তাই এখন যেহেতু আমাদের কিছু বেসিক ডেটা ভ্যালিডেশন দেখা হয়ে গেল, আসুন তবে কিছু ডেটা এন্ট্রি করার চেষ্টা করি। তাই আমি এখানে এটি এক্সেলের মতো কপি করব। আমি যে কোনো সিরিজ বাড়াতে পারি, তাই 1 2 3 4 5 আছে। যদি আমি এটা এক্সটেন্ড করি তাহলে এটা অটোমেটিক্যালি 6 7 8 9-এ এক্সটেন্ড হবে। অন্যথা আমি কিছুর ওপরে ডাবল ক্লিক করতে পারি এবং এটি এক্সটেন্ড করবে এবং শুধুমাত্র শেষ এন্টার্ড রো পর্যন্ত এক্সটেন্ড করবে, তার বেশি অতিক্রম করবে না, যা এক্সেলেও হয়ে থাকে। তাই আমি এই সব সিলেক্ট করব, 8 এবং 9 নম্বর নির্বাচন করব। ঠিক আছে, আপনি যদি এটি ফিল করেন আমাদের কিছু বেসিক ডেটা আছে, কিন্তু আমি এই ডেটা বিশ্লেষণ করতে এখন কিছু সূত্র ব্যবহার করতে চাই। আমি এটা কিভাবে করব?